আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে থেকে আমাদের আইএসটিকিউবির চ্যাপ্টার 6 স্টার্ট হচ্ছে। আর এই চ্যাপ্টার 6 হলো অল অ্যাবাউট টেস্টিং টুলস। শুধুমাত্র যে আমরা টেস্টিং টুলস সম্পর্কে জানবো তাই না, আমরা বিভিন্ন ধরনের আরও অনেক টুলস সম্পর্কে জানবো। কী ধরনের অপশনস মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেই টুলসগুলো কিভাবে ইউজ করতে হয়, ভালো টুলস কিভাবে আপনারা সিলেক্ট করবেন, টুলসগুলো কেন লাগে, বিভিন্ন কাজের উপরে ভিত্তি করে টুলসগুলোকে ক্লাসিফিকেশন করা, এই ধরনের অনেক জিনিসই আমরা এই চ্যাপ্টারে জানব। মূল ভিডিও শুরু করার আগে জাস্ট একটা স্যাম্পল টাইপের কোশ্চেন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে আইএসটিকিউবিতে কী ধরনের কোশ্চেন থাকে। Which potential risk of using test automation involves unrealistic expectation about tool benefits? অ্যান্সারে আমরা এখনই যাচ্ছি না, বাট এখানে কিছু অপশনস দেওয়া রয়েছে। মানে হলো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অটোমেশন টুলের কাছে কোনটা হতে পারে। অ্যান্সার আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। যেটা বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারে মূলত কী কী জিনিস লার্ন করব: দ্য ক্লাসিফিকেশন অফ টুলস, বেনিফিটস অফ টেস্ট অটোমেশন অ্যান্ড রিস্ক অফ টেস্ট অটোমেশন। মূলত এই টাইপের রিলেটেডের কোশ্চেনই এক্সামে বেশি থাকে। এর বাইরেও আরও অনেক কিছু জানার জন্য আমরা জানবো, সেখান থেকে এক্সামে কোশ্চেন আসতেও পারে। আইএসটিকিউবির এক্সামের কোশ্চেনগুলো ভেরি আনপ্রেডিক্টেবল হয়। তারা কখন কোথা থেকে কিভাবে কোশ্চেন দিবে তার কোনো ঠিক নেই, কারণ এটা বিভিন্ন সোর্স থেকে তারা কোশ্চেন কালেক্ট করে, সেখান থেকে কম্পাইল করে এবং ফাইনালি কোশ্চেন রেডি করে। সো এইগুলো টপিক থেকেই যে শুধু আসবে এটাই 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না, বাট নর্মালি এই টপিকগুলোর উপরেই আসে। আর এই চ্যাপ্টারটা লার্ন করার জন্য আপনাদের তেমন কোনো প্রিরিকুইজিটের প্রয়োজন নেই। যারা আজকের ভিডিও থেকে স্টার্ট করছেন বা আজকের ভিডিও দেখছেন, আগের আইএসটিকিউবির চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত জানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে আপনারা যদি জানেন এইখানের যে টপিকগুলো রয়েছে তার সাথে প্রিভিয়াসলি লার্নিংয়ের আইটেমগুলোর কোরিলেশন করতে পারবেন, যেটা আপনাদের জন্য আদার্স চ্যাপ্টারের অ্যান্সার দিতে কিছুটা হেল্প করতে পারে। এই চ্যাপ্টার থেকে আইএসটিকিউবিতে 2 লেভেলের কোশ্চেন থাকে, K1 লেভেল এবং K2 লেভেলের কোশ্চেন থাকে। প্রতিটা লেভেলেরই একটা করে কোশ্চেন থাকে। এই চ্যাপ্টারটা খুবই ছোট, আইএসটিকিউবির সবচাইতে ছোট চ্যাপ্টার এটা, ইভেন স্ট্যাটিক টেস্টিংয়ের চাইতেও ছোট, যেটা চ্যাপ্টার নাম্বার 3। K2 লেভেলের কোশ্চেন যেগুলো আসে সেগুলোর প্যাটার্ন কীরকম হয়, যে এক্সপ্লেইন হাউ ডিফারেন্ট টেস্ট টুলস সাপোর্ট টেস্টিং। মানে একটু সামান্য এক্সপ্লেন করা লাগতে পারে, একটু বিভিন্ন টুলের কার্যকারিতা একটু ভালো করে জানা বা বোঝা লাগতে পারে, যেটা আমরা মোটামুটি আমার যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো দিয়ে আপনাদের কভার হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের যদি টোটাল পারপাস আমরা বলি, জাস্ট একটা লিস্ট ডাউন করেছি। পারপাস অফ ইউজিং টুলস, ক্লাসিফিকেশন অফ টুলস বেসড অন টেস্টিং অ্যাক্টিভিটিস দে সাপোর্ট। যেমন ম্যানেজমেন্ট টুলস রয়েছে, স্ট্যাটিক টেস্টিং টুলস রয়েছে, টেস্ট ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টুলস রয়েছে, টেস্ট এক্সিকিউশন অ্যান্ড কভারেজ টুল রয়েছে, নন ফাংশনাল টেস্টিং, ডেভঅপস, কোলাবোরেশন, স্কেলেবিলিটি অ্যান্ড আদার্স টাইপের টুলস রয়েছে। ইভেন টেস্টিংয়ের জন্য একটা ক্যালকুলেটর বা পেন পেপারও কিন্তু অনেক সময় টুলস হিসেবে কাজ করে। সো যেগুলো আদার টুলস ক্যাটাগরিতে পড়ে যায়। এই চ্যাপ্টারের ভিডিও মোটামুটি আমি ট্রাই করব 2টা থেকে 3টা ভিডিওর মধ্যে শেষ করে দেওয়ার। আজকের ভিডিওতে আমরা যেটা লার্ন করব সেটা হলো এক্সপ্লোরিং দ্য পারপাস অফ টুলস এবং কিছু ভেরিয়েন্ট বা ক্লাসিফিকেশন অনুযায়ী কিছু টুলসকে ক্লাসিফাই করা। প্রথমে এক্সপ্লোরিং দ্য পারপাস অফ টুলস, টুলস আমার কেন লাগে। আইএসটিকিউবির গ্লসারি অনুযায়ী টুলসের যে সংজ্ঞা সেটি হলো এ টুল ইজ সামথিং দ্যাট হেল্পস ইউ টু ডু এ পার্টিকুলার অ্যাক্টিভিটি। সেটা যে কোনো কিছু হতে পারে। আমি কি বললাম যে ইভেন পেন, পেপার, ক্যালকুলেটর, আপনার মোবাইলও একটা টেস্টিং টুল হিসেবে ইউটিলাইজ হতে পারে। মুদ্রা কথা, যেটা আপনাকে পার্টিকুলারলি কোনো কাজ করতে হেল্প করবে, সেটা টেস্টিং রিলেটেডের হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্টের হতে পারে, সেটাই একটা টুল। এবং টুল আমরা কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। প্রথমত, পারফর্ম কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল অপারেশনস, অটোমেট রিপিটিটিভ টাস্ক, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা টুল ইউজ করতে পারি। আবার ডেটা কালেকশনের ক্ষেত্রেও আমরা টুল ইউজ করতে পারি। ভার্সন বা এনভায়রনমেন্ট কন্ট্রোলের জন্যও আমরা টুল ইউজ করতে পারি। রিপ্লেস ক্রিয়েটিভিটি অ্যান্ড কমন সেন্স ইন প্রবলেম সলভিং। এটা আসলে একটা ভুল ধারণা। টুলস কখনো ক্রিয়েটিভিটিকে বা কমন সেন্সের প্রবলেমগুলোকে সলভ করে না। এটাকে এই কারণে একটা অ্যালার্ম সাইনের মতো করে রেখেছি।
এটা আসলে অনেকেই ভাবতে পারে বা অনেকে মনে করে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। ক্রিয়েটিভিটি আলাদা জিনিস, প্রবলেম সলভিং স্কিল আলাদা জিনিস। টুলস এগুলোকে কখনোই রিপ্লেস করতে পারে না। এআই যতই অ্যাডভান্স হোক না কেন, মিনিমাম 20-30 বছরে যতই অ্যাডভান্স হোক, এই জিনিসগুলোকে ফুললি কমপ্লিটলি রিপ্লেস করতে পারবে না, অ্যাটলিস্ট আমাদের লাইফ টাইমে তো করতে পারবে না। এখানে আরেকটু জাস্ট কিছু রাইটিং আছে, যেটা হলো পারপাস অফ টেস্টিং টুলস। কি কি পারপাস আছে? ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটিস বাই অটোমেটিং রিপিটেটিভ টাস্ক অর টাস্ক দ্যাট রিকোয়ার সিগনিফিক্যান্ট রিসোর্স ওয়েন ডান ম্যানুয়ালি। মূল কথা হলো, টুলস আমরা ইউজ করি আমরা যে কাজটা করি সেটাকে ইমপ্রুভ করার জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, দ্রুত করার জন্য এবং কারেক্টলি করার জন্য। অনেক কাজ আমাদের আছে, বিশেষ করে কিউএদের ক্ষেত্রে সেম কাজ বারবার করতে হয়। ধরুন আপনার কাছে কেউ একজন স্ট্যাটিস্টিক চাইলো যে টেস্টের অবস্থা কী, বা কয়টা টেস্ট কেস এক্সিকিউট করা হয়েছে, বা কয়টা টেস্ট কেস এক্সিকিউট করা বাকি আছে। ধরুন আপনি প্রতিদিনই কিছু না কিছু এক্সিকিউট করেন, সো যেগুলো ডান হয়েছে এরকমের সংখ্যা বাড়ে, যেটা হয়নি এরকমের সংখ্যা কমে। কিন্তু এটা প্রতিবারই আপনাকে দেখে দেখে বলা লাগে। আপনি যদি একটা টুল ইউজ করেন তাহলে কিন্তু একটা ড্যাশবোর্ডের মাধ্যমে বা সিম্পল ওয়েতে আপনারা এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন। ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ টেস্ট অ্যাক্টিভিটিস বাই সাপোর্টিং ম্যানুয়াল টেস্ট অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য টেস্ট প্রোগ্রেস। মানে অটোমেশনের কাজেই শুধু টুল লাগে বিষয়টা এরকম না, ম্যানুয়াল অ্যাক্টিভিটি বা টেস্টিং করতেও ডে টু ডে কাজেও আমাদের টুলসের প্রয়োজন পড়ে। Improve the quality of testing activities by allowing for more consistent testing and higher level of defect reproducibility. মানে আমাদের কিউয়ের যে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে মোর কনসিস্টেন্সি নিয়ে আসে এবং ডিফেক্ট প্রডিউস করার ক্ষেত্রে আরও ভালো কাজ করে। অটোমেট অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান নট বি এক্সিকিউটেড ম্যানুয়ালি। একটা খুব ভালো এক্সাম্পল আমার কাছে আছে। আমি কিছুদিন আগে একটা টেস্ট করছিলাম যেখানে আমার পারফরমেন্স টেস্ট করার প্রয়োজন পড়ছিল। সেখানে আমার 1 মিলিয়ন রেকর্ড তৈরি করার প্রয়োজন পড়ছিল। আমি ডেটাবেজের একটা পারফরমেন্স টেস্ট করছিলাম, একটা পার্টিকুলার স্টোর প্রসিডিউর কি ভুলে যান, বাট ডেটাবেজের কোনো একটা জিনিস চেক করছিলাম যেখানে আমার 1 মিলিয়ন রেকর্ড দিয়ে করতে হবে। এবং 1 মিলিয়ন রেকর্ড ঠিক আছে, আমি হয়তো কপি পেস্ট করে 1 মিলিয়ন রেকর্ড তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু প্রবলেম যেটা ছিল, দুইটা আলাদা আলাদা টেবিলের মধ্যে হ্যাশ কিয়ের একটা বিষয় ছিল। হ্যাশ কি এত জানার দরকার নেই। ধরুন এই কলামে, এই টেবিলে একটা কলাম রয়েছে যেটা এই টেবিলের 3-4টা কলাম মিক্স করে একটা কি জেনারেট করে, হ্যাশ কি জেনারেট করে, যেটা এইখানে স্টোর করে। 1টা 2টা 3টার জন্য হয়তো বা এই হ্যাশ কি আমি ম্যানুয়ালি জেনারেট করতে পারবো, কিন্তু 1 মিলিয়ন মানে 10 লাখ রেকর্ডের জন্য এটা কিন্তু পসিবল না। সো এই কাজ আসলে ম্যানুয়ালি বলতে গেলে একরকম ইম্পসিবল। আমার আজীবন, আমার পুরো কিউয়ের ক্যারিয়ার শেষ হয়ে যাবে যদি এই ডেটা ম্যানুয়ালি আমি টেস্ট করতে বসি। এই কারণে আমাকে অটোমেট করে এই কো রিলেটেড ডেটাগুলোকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা কোনো একটা ওয়েতে আমার জেনারেট করতে হয়েছিল। সো আমাদের ম্যানুয়ালি কাজ করা যায় না, এমন কাজে অটোমেটিক করতে হেল্প করে। ইনক্রিজ রিলায়েবিলিটি অফ টেস্টিং, প্লাস আমাদের টেস্টিংয়ের যে রিলায়েবিলিটি রয়েছে সেটাও ইনক্রিজ করে। যেমন রিলায়েবিলিটি বলতে আমরা যে ভালো টেস্ট করলাম কি না, বিষয়টা জাস্ট নট এরকম। পাশাপাশি আমাদের প্রজেক্টের কোয়ালিটি কেমন হলো, কারেন্ট হেলথ কেমন আছে, কোনো ইস্যু বাকি আছে কিনা, অনেক ধরনের ইনফরমেশন আমাদেরকে এই টেস্টিং টুল দিতে হেল্প করে। একটা টার্ম রয়েছে যার নাম হলো দ্য প্রোব এফেক্ট। আইএসটিকিউবি গ্লসারিতে এটা কিভাবে প্রকাশ করে? দ্য এফেক্ট on the component or system by the measurement instrument where the component or system is being measured. খুব কমপ্লেক্স একটা জিনিস, সহজ করে বলতে গেলে প্রোব এফেক্টটা কি? আমরা যেই টুলস দিয়ে বা যে আইটেম দিয়ে কোনো একটা কম্পোনেন্টকে বা কোনো একটা সিস্টেমকে টেস্ট করব, সেইটার যে এফেক্ট বা সেটার যে রেজাল্ট বা সেটার থেকে যে আউটপুট পাওয়া যায় এটাকে প্রোব এফেক্ট বলে। মানে টুলস বা বিভিন্ন ধরনের যে টুলস রয়েছে তাদের যে এফেক্টটা বা তাদের রেজাল্ট আউটপুটটা, সেটাই প্রোব এফেক্ট। এবার আমরা যদি ক্লাসিফিকেশন করি আমাদের যে টুলসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের টুলস কী ধরনের সেটা ক্লাসিফিকেশন না, দুইটা জিনিসের উপরে এবং পারপাসের উপরে বেস করে টুলসের ক্লাসিফিকেশন। একটা পারপাস হলো প্রাইসিং মডেল, আর একটা পারপাস হলো লাইসেন্সিং মডেল। প্রাইসিংয়ের দিক থেকে আমাদের সাবস্ক্রিপশন লেভেলের টুলস থাকতে পারে, পারপেচুয়াল লেভেলের টুলস থাকতে পারে। সাবস্ক্রিপশন মানে কি? বছরে বছরে আপনাকে টাকা দিতে হবে বা মাসে মাসে আপনাকে টাকা দিতে হবে। পারপেচুয়াল মানে হলো আপনি একবারের জন্য এই টুলসটা কিনে নিয়েছেন, এই পার্টিকুলার ভার্সনের জন্য আপনাকে ফিউচারে আর কখনোই টাকা দিতে হবে না, আপনি যে কোনো সিস্টেমে চাইলে এটাকে ইউটিলাইজ করতে পারেন। বাট
আপনি হয়তো ফিউচার বা আপগ্রেডেড যে ভার্সনটা আসবে সেটার এক্সেস হয়তো বা পাবেন না। শুধু ধরুন ফর এক্সাম্পল মাইক্রোসফট 2016 অনেকে এখনও ইউজ করে, তারা পারপিচুয়ালটা কিনে নিয়েছে হয়তো একটা টাকা দিয়ে, এই 2016 তারা আজীবন ইউজ করতে পারবে, কিন্তু 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এগুলোর এক্সেস তারা পাবে না। আর এটা হলো লাইসেন্সিং মডেল, একটা হলো ওপেন সোর্স, একটা হলো কমার্শিয়াল। আপনি যখন কমার্শিয়াল ওয়েতে এন্টারপ্রাইজ লেভেলে প্রোডাক্টিভিটি অ্যাকচুয়াল রিয়াল টাকা কামানোর জন্য ইউজ করবেন, আপনাকে কমার্শিয়াল অবশ্যই কিনতে হবে। আদারওয়াইজ অনেক সময় যেই টুলসগুলো আমরা ইউজ করি সেখান থেকে আমাদের নামে মামলাও করে দিতে পারে। আর ওপেন সোর্স মানে হলো সবার জন্য ওপেন। ওপেন সোর্সের আবার বিভিন্ন লেভেল রয়েছে। ওপেন সোর্স মানেই যে ফ্রি, এটা আমাদের একটা ভুল ধারণা। ওপেন সোর্স করে দিয়েছে যে আপনার কাছ থেকে হয়তো ডিরেক্টলি টাকা নিচ্ছে না, বাট অন্য কোনো কিছু নিচ্ছে, কোনোভাবে তো ওই টুলসের কোম্পানিটাকে সার্ভাইভ করতে হবে। তো ওপেন সোর্সের অনেক মিনিং আছে, এটা ডিটেলসে যাবো না, বাট লাইসেন্সিংয়ের মডেলে এই দুইটা। এবং আরও একটা ক্লাসিফিকেশন রয়েছে টেকনোলজি বেসড, পারপাস বেসড এবং অ্যাক্টিভিটি সাপোর্ট। কী ধরনের অ্যাক্টিভিটিস করে তার উপরেও এই প্রাইসিং এবং লাইসেন্সিং মডেলগুলো আসলে ভ্যারি করতে পারে। আচ্ছা, এবার যদি ইন জেনারেল আমাদের টাস্ক বা কাজের সাথে রিলেটেড ক্লাসিফিকেশন আমরা করতে যাই, কী কী ক্লাসিফিকেশন আমরা পাই? একটা হলো ম্যানেজমেন্ট টুলস, স্ট্যাটিক টেস্টিং টুলস, টুলস ফর টেস্ট ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, টেস্ট এক্সিকিউশনের জন্য টুলস, টেস্ট কাভারেজের জন্য টুলস এবং নন ফাংশনাল টেস্টিংয়ের জন্য টুলস। এই সবগুলোই আমাদের টেস্টিংয়ের সাথে রিলেটেড। প্রজেক্ট বা প্রোডাক্টের জন্য আলাদা টুলস থাকে, বাট এইগুলো টেস্টিং টুলের সাথে রিলেটেড। এই ভাবে বা এই ক্যাটাগরিতে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। আরও কিছু আছে যেটা হলো টেস্টিংয়ের সাথেও ইনভলভ থাকে, যেমন ডেভঅপস টুলস, কোলাবোরেটিভ টুলস, স্কেলেবিলিটি অ্যান্ড ডিপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন টুলস, যেমন আপনি এনভায়রনমেন্টের যে সেট আপ করা, কনফিগারেশন সেট আপ করা, এই ধরনের টুলস, এবং আদার টাইপ অফ টুলস, ইভেন এ সিম্পল ক্যালকুলেটর। সাম টুলস মে সাপোর্ট মোর দ্যান ওয়ান অ্যাক্টিভিটি, মানে এই যে আমরা বিভিন্ন জিনিসগুলো বললাম যে ম্যানেজমেন্ট টুল, স্ট্যাটিক টেস্টিং টুল, কিছু কিছু টুলস আছে যেগুলা এখান থেকে মাল্টিপল অ্যাক্টিভিটিও সাপোর্ট করতে পারে, দ্যাট ক্যান বি পসিবল। এবং মার্কেটের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, জিরা, অ্যাটলাসিয়ান বা মাইক্রোসফট বা এই ধরনের বড় কোম্পানিগুলো, তারা কিন্তু প্যাকেজ আকারে বা সাবস্ক্রিপশনের উপরে বেস করে অনেকগুলো টুলসের সাপোর্ট দেয়। যেমন ধরুন একটা টুল যেটার টেস্ট কেস ম্যানেজমেন্ট টুল, বাট এটার কিন্তু আরও ফাংশনালিটি থাকতে পারে, যেমন এই ম্যানেজমেন্ট টুলটা টেস্ট এক্সিকিউটও করাতে পারে অটোমেটিকলি বা ম্যানুয়ালি, টেস্টের ইমপ্লিমেন্টেশন করতে বা ডিজাইন করতে হেল্প করতে পারে, ডেটা ক্রিয়েট করতে হেল্প করতে পারে, টেস্টের রিপোর্ট জেনারেট করতে পারে, বাট আলটিমেটলি এটা হয়তো বা মার্কেটে অ্যাজ এ ম্যানেজমেন্ট টুল হিসেবেই সেল হচ্ছে, বাট এর মধ্যে আরও কিছু ফাংশনালিটি থাকতে পারে। এবার যদি ম্যানেজমেন্ট রিলেটেডে আমরা টুল হিসেবে চিন্তা করি, ম্যানেজমেন্ট টুলস কী রয়েছে? ধরুন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শুরুর পর্যায়ে আছেন, তো আমাদের তো অনেকগুলো লাইফ সাইকেলের পার্ট থাকে যেটা আমরা চ্যাপ্টার 2-তে লার্ন করেছিলাম। ধরুন ইটারেশন প্ল্যানিং ফেজে আপনি কি কাজগুলো করেন? অ্যানালাইজিং করেন এবং ডিজাইন করেন, এবং এই প্ল্যানিং ফেজে আপনারা কিছু টাস্ক ডিফাইন করেন বা আমরা কিছু টাস্ক ডিফাইন করি, যেমন ইউজার স্টোরি, আমাদের বোর্ডগুলোকে রেডি করি, কী কাজ করব না করব এগুলোকে ডিফাইন করি। সো এগুলোও আমরা টুলসের মাধ্যমে করি। যেমন আমাদের টুলস ফর টাস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্র্যাকিং, টাস্ক ম্যানেজমেন্ট এবং ট্র্যাকিংয়ের জন্য আমাদের টুলস রয়েছে। এই টুলসগুলোর কাজ কি? ট্র্যাকিং দ্য প্রোগ্রেস অফ টাস্ক, রিপোর্ট অ্যান্ড ম্যানেজ ডিফেক্টস, ক্রিয়েট অ্যান্ড প্রায়োরিটাইজ প্রোডাক্ট ব্যাকলগ অ্যান্ড ম্যানেজ রিকোয়ারমেন্টস অ্যান্ড ইস্টাবলিশ ট্রেসেবিলিটি অ্যান্ড জেনারেট রিপোর্ট। এই যে ব্যাকলগ জিনিসটা আসলে কি, বোর্ডকে আমি প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে দেখাবো জিরা দিয়ে, বাট ম্যানেজমেন্ট টুলস মূলত এই কাজগুলো করে, যে ট্র্যাক করে কাজের কী অবস্থা, রিপোর্ট এগুলো ম্যানেজ করে বা রিপোর্ট আমাদেরকে দেখায়, ড্যাশবোর্ডও থাকতে পারে, ব্যাকলগ প্রায়োরিটাইজ করতে হেল্প করে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, কারেন্ট স্ট্যাটাস কি বুঝতে হেল্প করে, এবং কিছু রিপোর্টও জেনারেট রিপোর্ট তৈরি করে। মার্কেটে কিছু কমন টুলস রয়েছে, যেমন অ্যাটলাসিয়ান জিরা, যেটা আমরা এক্সাম্পল আকারে দেখব, মাইক্রোসফট টিএফএস, ট্রেলো, অ্যাজুর ডেভঅপস, এরকম আরও অনেক রয়েছে। জো প্রজেক্ট একটা রয়েছে, বেশ পপুলার এশিয়াতে। অ্যাজুর ডেভঅপস, যেমন আমার পার্টিকুলারলি আমি যে অর্গানাইজেশনে কারেন্টলি কাজ করছি, আমাদের এখানে অ্যাজুর ডেভঅপসটা অ্যাজ এ প্রজেক্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট টুল হিসেবে ইউজ করা হয়। আবার অ্যাটলাসিয়ানের কনফ্লুয়েন্স আমরা ডকুমেন্টেশন ম্যানেজমেন্টের জন্য ইউজ করি। সো ম্যানেজমেন্ট টুলের আসলে মূল কাজ কি? টাস্কগুলোকে ম্যানেজ করা। আপনি যেভাবে যে সাইড দিয়ে চিন্তা করেন, সেটা প্রজেক্টের রিলেটেড কাজ বলুন, ডেভেলপমেন্ট রিলেটেড কাজ বলুন, টেস্টিং কাজ বলুন, ম্যানেজমেন্ট টুলের কাজই হলো কাজগুলোকে ম্যানেজ করা। আর যদি পার্টিকুলারলি টেস্ট ম্যানেজমেন্টের ওভারঅল না, টেস্টিং পার্সপেক্টিভে ম্যানেজমেন্ট টুলসের কথা বলি, তাহলে মার্কেটে কিছু আছে, টেস্ট লিঙ্কস, টেস্ট রেইল, জাইফার, এটা আসলে জিরার একটা ইন্টিগ্রেটেড প্লাগ ইন,
টাকা দিয়ে ইউজ করতে হয়, এন্টারপ্রাইজ লেভেলে অনেক টাকা নেয়, বাট আপনি পার্সোনাল লেভেলে ইউজ করতে গেলেও অ্যারাউন্ড $10 থেকে $12 পার মান্থে আপনাকে দিতে হবে। আচ্ছা, আমরা তো এই যে ম্যানেজমেন্ট টুল বললাম, একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা যে থিওরিটিক্যাল জিনিসগুলো লার্ন করছি এগুলো আমাদের মাথায় একটু ভালো করে ঢুকবে। ওকে, আমি এখানে জিরাতে লগ ইন করেছি। আমি জাস্ট লার্নিং পারপাসে এটা তৈরি করেছি। জিরা টেস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, বা যেহেতু আমাদের দেশে বিশেষ করে যেটা হয়, সবাই জবের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স খোঁজে, এক্সপেরিয়েন্সওয়ালা লোক নিতে চায়, কিন্তু জব যদি না করেন আপনার এক্সপেরিয়েন্সটা আসলে হবে কিভাবে? এটা তো পসিবল না। এবং টুলসগুলো কিভাবে কাজ করে না করে এই ধরনের কোশ্চেন আমাদের ইন্টারভিউতে করে। আপনি যদি এক্স্যাক্টলি কিছুই না জানেন, আসলে বোঝার চেষ্টা করা হয় যে আপনার কতটুকু নলেজের ডেপথ আছে বা আপনার কতটুকু ইন্টারেস্ট আছে। বাট আমাদের টু সাম এক্সটেন্ট তো জিনিসগুলো সম্পর্কে, একটা জিনিস যে এক্সিস্ট করে এটাই যদি আমরা না জানি, তাহলে আসলে ওই কোম্পানি আমাকে নিয়ে হয়তো স্ট্রাগল করতে হতে পারে। এই জন্য কোশ্চেনগুলো করে, একদম যে বেহুদা করে বিষয়টা তাও না। এখানে জিরায় আমরা এসেছি, জিরা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসে আছি আমরা। আমি যে বারবার বলি যে আমাদের যে কি অবস্থা, কাজের কি অগ্রগতি, না কতটুকু হলো না হলো, এগুলো আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে করতে পারি। ড্যাশবোর্ডকে বিভিন্নভাবে কনফিগার করা যায়। আপনি কিভাবে রিপোর্ট দেখতে চান, কিভাবে জানতে চান। এই যে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হলো, ধরুন আমি একটা স্যাম্পল প্রজেক্ট বানিয়েছি যার জন্য একটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি? আমার টোটাল 12টা ওয়ার্ক আইটেমস আছে। ওয়ার্ক আইটেমস বলতে এখানে কি কাজ করতে হচ্ছে সেগুলো মিন করছে। এর মধ্যে 12টাই ক্রিয়েট করা হয়েছে। একটা ডিউ সুন, এই যে দেখুন আমরা আগামী 1 সপ্তাহে আমাদের কতগুলো কমপ্লিট হবে এখানে কিন্তু বলে দিচ্ছে অটোমেটিক। ইন দ্য নেক্সট 7 ডেজে একটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং কেউ যদি জানতে চায় আচ্ছা নেক্সট উইকে বা নেক্সট ইটারেশনের শেষে আমার কয়টা আইটেম শেষ হবে, আমি কিন্তু এখানে এসে খুব ইজিলি বলে দিতে পারবো। আমাকে একজনের কাছে ঘুরে 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 এই ম্যানেজমেন্টের ম্যাট্রিক্সগুলো বা ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে না। কারেন্ট স্ট্যাটাসগুলোকে সেটাও দেখতে পাচ্ছি যে একটা ইন প্রোগ্রেসে আছে, আইডিয়া লেভেলে আছে 6টা এবং টু লেভেলে আছে 5টা, যেগুলো করতে হবে। ওকে, এখানে টিমের কারা কারা ইনভলভ আছে এই প্রজেক্টের সাথে সেগুলোও আমরা এখানে দেখতে পাই। কারেন্টলি আমি ছাড়া আর কেউ নাই, যেহেতু এটা আমি জাস্ট খুব দ্রুত এটা তৈরি করেছি আপনাদেরকে শো করার জন্য। যেটা আসলে ট্রায়াল পিরিয়ডে টু সাম এক্সটেন্ট ইউজ করতে দেয়, অনেক কিছু যে করতে দেয় তা না। তবে এই যে ড্যাশবোর্ড, আমি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমার থাকতো, এই যে আপগ্রেডে যদি আমি যাই, তাহলে আমাকে বলবে যে টাকা পয়সা দিয়ে তুমি আপগ্রেড করো এবং বেশ কিছু বেনিফিটস পাবো, সেগুলোও তারা বলছে। তো অনেক ফিচার পাওয়া যায় এবং এই ড্যাশবোর্ডটাকে আরও সুন্দর করে গোছানো যায়। দেন আমরা যে বললাম যে এই যে আমরা দেখছিলাম যে বোর্ড, যেখানে আমাদের ইউজার স্টোরিগুলো থাকে, বোর্ড ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, এটা হলো একটা বোর্ড। এটা হলো একটা ক্যানবান বোর্ড। বিভিন্ন ধরনের বোর্ড আছে, স্ক্রাম বোর্ড আছে, ক্যানবানটাই অনেক জায়গায় বেশি চলে, আবার স্ক্রাম বোর্ডও আছে। সেটা হলো অ্যাজাইল যারা ফলো করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করে, ক্যানবানও অ্যাজাইলটা ফলো করে, এমন না যে করে না। আচ্ছা, এখানে আমার কি কি আইটেম আছে এবং কোন কোন স্টেটে আছে। আইডিয়া অবস্থাতে আমার একটা আইটেম আছে, ধরুন নিড টু বিল্ড অ্যান ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, আমরা যদি এটা ডিটেলসে যাই, আমরা দেখব যে এটা কাকে অ্যাসাইন করা হয়েছে, এটার প্যারেন্ট কোনটা, বা কি আশয় বিষয় কোন অবস্থাতে আছে। তো এটা আসলে আইডিয়া স্টেটটা হলো আইডিয়া, মানে এটা এখনও আইডিয়া পর্যায়ে আছে। ধরুন এটা আইডিয়া পর্যায়ে আছে, এই একটা আইটেম আছে। এখন আমরা এই কাজটা শুরু করব, প্রজেক্টটা স্টার্ট করব। এটাকে টেনে আমি এখানে নিয়ে চলে আসতে পারি, মানে আমার আইডিয়া লেভেলে এখনও কিছু নাই, আমরা এখন করব, টু ডু করব। আর ধরুন কথার কথা এগুলোকে আমরা সব আইডিয়া অবস্থাতে পাঠিয়ে দিলাম। এই আইডিয়াটা হলো স্ট্যাটাস। আমি যেহেতু ফ্রি ভার্সন চালাচ্ছি, অনেক কিছু কনফিগার করা যায় না, বাট এটাকে নিউ বা গোয়িং টু স্টার্ট, আপনি আসলে কীভাবে আপনার অর্গানাইজেশন দেখাতে চায় বিভিন্নভাবে কনফিগার করা যেতে পারে। দেন টু ডু আইটেমে চলে আসলো। এই আইটেমটা এখন আমরা ধরুন স্টার্ট করব। এবং আমাদের কোন কোন ফিল্ড আসলে দরকার আমাদের এই কাজটা করার জন্য, সেগুলো আমরা নতুন ফিল্ডও তৈরি করতে পারি। এখানে আমরা ফিল্ড ম্যানেজও করতে পারি। দেখুন অনেক কিছুই রয়েছে। আবার এই যে ইনভায়রনমেন্ট, অরিজিনাল এস্টিমেশন, প্রায়োরিটি, টাইম ট্র্যাকিং, আরও অনেক কিছুই আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। যা যা অ্যাড করলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ধরুন এই আইডিয়ার উপরে, এই আইডিয়ার যেটা করলাম যে আমাদের তৈরি করতে হবে, এটা একটা হাই লেভেলের ওয়ার্ক আইটেম। ধরুন এটা একটা এপিক বা একটা রিলিজ। তাহলে এই রিলিজের জন্য আমার কি কি আইটেম রয়েছে, একটা মানে এখান থেকে বের হলো আরও 5টা আইডিয়া লেভেলের আইটেম যে প্রোডাক্ট ব্রাউজ করবে। আচ্ছা, এটা আমরা এখন শুরু করলাম। শুরু করার জন্য এখানে আমার
হয়তো আমরা কি করব, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ব্রাউজ মোবাইল অ্যাক্সেসরিজ সো আই ক্যান ভিউ অ্যাভেলেবল প্রোডাক্টস। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করলাম এবং আমরা রিয়েলাইজ করলাম যেটা এই প্রোডাক্ট ব্রাউজিংটা কমপ্লিট করতে আমাদেরকে আলাদা আলাদা করে আরও কাজ করতে হবে। এবং আমরা কি দেখেছিলাম যে যদি আমরা কাজকে ভ্যালু অ্যাড করে এরকম পার্টিকুলার একটা ছোট ব্লকে ডিভাইড করতে পারি, আমাদের ডেভেলপ করতেও ইজি হয়, যেটাকে আমরা ইউনিট বলি, প্লাস আমাদের এস্টিমেট করতেও ইজি হয়। তো ধরুন এখানে যে বিভিন্ন আইটেম রয়েছে, যেমন ডিজাইন প্রোডাক্ট লিস্টিং, এটা একটা কাজ করতে হবে, বিল্ড প্রোডাক্ট লিস্টিং পেজ, ক্রিয়েট প্রোডাক্ট এপিআই এন্ড পয়েন্ট, ইন্টিগ্রেট ফ্রন্ট এন্ড উইথ প্রোডাক্ট এপিআই, ইমপ্লিমেন্ট প্রোডাক্ট সার্চ অ্যান্ড ফিল্টার, টেস্ট অ্যান্ড বাগ ফিক্সিং। আলাদা আলাদা ধরনের কাজ আমাকে করতে হবে। তো এটা হলো ওভারঅল প্রোগ্রেস হিসেবে। আচ্ছা, টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিংয়ে যদি আমরা যাই, এটার কী অবস্থা? এখন ধরুন এই কাজটা এখন শুরু হয়ে গেল, আমরা যে যার অ্যাসাইনের অনুযায়ী কাজ শুরু করে দিলাম, তাহলে এটাকে আমরা তখন ইন প্রোগ্রেসে নিয়ে আসলাম, তার মানে এটা আমরা কাজ চলছে, আমাদের এখন কাজ চলবে। এবং এই আলাদা আলাদা কাজ হয়তো বা আলাদা আলাদা ব্যক্তিদের অ্যাসাইন করা, যেমন টেস্টিং কাজ হয়তো বা আমাকে অ্যাসাইন করা, এখনও যদিও কেউ নেই। ধরুন কথার কথা প্রতিটা কাজই আনঅ্যাসাইন অবস্থায় আছে, কে করবে এখনও ডিসাইড না। আমরা প্ল্যানিং ফেজে ডিসাইড করার পরে এইখানে এসে আমরা হয়তো কাউকে অ্যাসাইন করে দিলাম। প্লাস যে ডিটেলস রিপোর্টগুলো রয়েছে, যে ঠিক আছে ওকে ফাইন, এটা প্রায়োরিটি লেভেল কম মিডিয়াম, না এটা প্রায়োরিটি লেভেল হাই। যেন অরিজিনাল এস্টিমেশন, আমরা হয়তো এস্টিমেট করে বের করলাম যে আমাদের 30 ঘন্টা লাগবে এই কাজটা করার জন্য। ইনভায়রনমেন্ট কোনটা? ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট। সো আমরা এখানে হয়তো ডেভ ইনভায়রনমেন্ট দিয়ে দিলাম। ডিউ ডেট আমরা কবের মধ্যে এটা স্টার্ট করতে চাই, সো স্টার্ট ডেট ধরুন আজকেই যদি আমি সেট করি স্টার্ট ডেট, ডিউ ডেট আমরা দিলাম ধরুন 2 সপ্তাহ পরের একটা ডেট, তাহলে 29 তারিখে হয়তো বা আমার ডিউ ডেট আমি দিয়ে দিলাম। ডেসক্রিপশন, যে এক্স্যাক্টলি এই ডিজাইনে কাজ করতে আমাদের যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আদার যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা এই ডিসক্রিপশনে দিয়ে সেভ করে দিলাম। ধরুন কাজ করা শুরু করেছেন, কাজ করছেন, আজকের দিনের মতন কাজ শেষ, তাহলে আমরা টাইম ট্র্যাকিংও চাইলে এখানে করতে পারি, যে আমাদের হয়তো আজকের দিনে আমি 3 ঘন্টা এই প্রজেক্টে কাজ করেছি, অ্যানালাইজ করেছি, এবং আমার আরও 27 ঘন্টা কাজ বাকি আছে, তাহলে আমার এখানে ট্র্যাকিংটাও হয়ে যায় যে কতটুকু টাইম বাকি আছে। এবং ওই যে আমরা ড্যাশবোর্ড দেখেছিলাম, দেখি আমাদের ড্যাশবোর্ডের কী অবস্থা। দেখো ড্যাশবোর্ড কিন্তু বলছে যে আমাদের 2টা কাজ ইন প্রোগ্রেসে আছে, এবং আপনি এখান থেকেও জানতে পারবেন কোন কাজগুলো আপনার ইন প্রোগ্রেসে আছে, তাদের স্ট্যাটাসগুলো কি। এবং এখানে চাইলে আরও কলাম অ্যাড করা যায়, আরও অনেক ফিল্টারাইজেশন ভিউ লেভেলে অ্যাড করা যায়, অত ডিটেলসে আর গেলাম না। সেমভাবে ধরুন আমার টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিংয়ের যেটা ছিল, এই টাস্কে যদি আমি যাই, এই টাস্কের কী অবস্থা, কি করব সেটা ডেসক্রিপশন আছে, আমার টাইম কতটুকু এক্সপেন্ড করেছি, এটা প্রায়োরিটি লেভেল কত, অরিজিনাল এস্টিমেশন কত, ইনভায়রনমেন্ট হলো কিউএ ইনভায়রনমেন্টে কাজটা আমি করব, এবং ডিউ ডেট কবে আমি শেষ করব, বিভিন্ন ইনফরমেশন আসলে আমরা এখানে পাই। সো এখানে দেখুন এই যে আমরা ইন প্রোগ্রেসে যখন দেখতে চাচ্ছি যে ইন প্রোগ্রেস লেভেলে কোনগুলো আছে আমরা কিন্তু একবারে দেখতে পারি। আবার এই ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার টাস্ক দেখছেন, ধরুন এই টাস্কটা দেখছেন, এটা একটা টাস্ক যে টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং। সো এইটাতে আমি যখন ওপেন করলাম, ওপেন করার পরে এটার ডিটেলসটা আমার এখানে ওপেন হয়ে গেল। এখন আমি জানতে চাই আচ্ছা এই টাস্কটা কার সাথে রিলেটেড, এই যে এর প্যারেন্টকে আমরা এটা দেখে খুব ইজিলি বুঝে যাব। দেখছেন যে কনফিগারেশন বা টেস্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদেরকে কিভাবে হেল্প করছে, সব ইনফরমেশন এক জায়গায়। না হলে আমার কি হতো, আমাকে ঘুরে খুঁজে ফিরে বিভিন্নভাবে হয়তো বের করতে হতো, আমাকেই টুলসটা খুব ইজিলি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। ওকে, প্রোডাক্ট ব্রাউজিংয়ের সফটওয়্যার টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং। তো টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং হয়তো বা প্রতিটা টাস্কের জন্য আলাদা করে থাকতে পারে। আমরা যদি আমাদের বোর্ডে আবার ব্যাক করে যাই, তাহলে নিড টু বিল্ড আমাদের ধরুন যে প্রোডাক্ট ব্রাউজিং, এইটার জন্য একটা টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং রয়েছে। আবার সেম ওয়েতে চেক আউট অ্যান্ড পেমেন্ট, ধরুন এটা অন্য কোনো একটা টিম এটাতে কাজ করছে, তাহলে আমরা ইন প্রোগ্রেসে নিয়ে আসলাম। ধরুন এখানে যদি আমাদের আরও কিছু সাব ওয়ার্ক আইটেম থাকতো, যেমন টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং, দুইটা কিন্তু সিমিলারই হয়ে গেল, তাই না? তো আমরা যখন, এবং এটাকেও ধরুন আমরা ইন প্রোগ্রেস আকারেই নিয়ে নিলাম। এটার যে টাস্কটা রয়েছে এই টাস্কটার কন্ডিশনও আমরা হাই লেভেল দিয়েছি, এস্টিমেশন দিয়েছি, এবং এটার যে বর্তমান অবস্থা কি, ইন প্রোগ্রেসে আছে, অ্যাসাইন ধরুন কারো একজনকে করা হয়েছে, এখন যে কেউ নেই, ধরুন ম্যানেজার 1কে এটা অ্যাসাইন করা হয়েছে, তো আমার এই অবস্থায় রয়ে গেল। এবার ড্যাশবোর্ডে যদি আমরা যাই, আমরা দেখব ইন প্রোগ্রেসে 4টা আইটেম আছে, এর মধ্যে 2টাই আছে টেস্টিং অ্যান্ড বাগ ফিক্সিং। কোনটা যে কার সাথে রিলেটেড এটা এখন বুঝবো কিভাবে?
এটা বোঝার জন্য ওই যে ভেতরে ঢুকলে আমরা খুব ইজিলি এগুলো ট্র্যাক করতে পারবো। এখান থেকেও বোঝার ওয়ে আছে, এখানেও আপনি কলাম অ্যাড করতে পারেন, কলাম অ্যাড করে দেখতে পারেন যে কার সাথে এটা রিলেভেন্সি আছে। আচ্ছা, আজকে জিরা থেকে দেখানোর এইটুকুই। জিরা আমরা ইন ডিটেলসে লার্ন করব, অনেক কিছু লার্ন করব ফিউচারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। নেক্সটে আজকের ভিডিও টপিকে আর কি আছে আরেকটু দেখি। একটা ভালো টেস্ট ম্যানেজমেন্ট টুলস বা একটা ভালো টুল আপনি যখন চুজ করবেন, মার্কেটে তো অনেক অপশন অ্যাভেলেবল, তার কিছু গুণাবলী থাকবে, কিছু ফিচার্স থাকবে যেগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা ভালো, বা অ্যাটলিস্ট এই ফিচারগুলো থাকবে বা এই অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে করতে হেল্প করবে। যেমন ম্যানেজমেন্ট অফ টেস্টিং অ্যান্ড টেস্ট অ্যাক্টিভিটিস, শিডিউলিং টেস্ট এক্সিকিউশন অ্যান্ড লগিং টেস্ট রেজাল্টস। টেস্ট রেজাল্টের লগিং অপশন থাকতে হবে, লিঙ্কিং টেস্ট রেজাল্ট ডিফেক্টস টু রিকোয়ারমেন্ট অর আদার সোর্সেস, এই লিঙ্কিং করার ক্যাপাবিলিটি থাকতে হবে বা এটা করতে পারে ভালো টুল। দেন ক্রিয়েটিং রিপোর্ট ফ্রম ভেরিয়াস ম্যাট্রিক্স সাচ এস নাম্বার অফ টেস্ট, ফেইল নাম্বার। আমরা যদিও জাইফারটা দেখি না, জাইফার দেখলে আমরা এই জিনিসগুলো আরও ভালো করে দেখতে পারতাম, বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলও কিন্তু আমাদের অনেকটা সেম জিনিসই করছে। দেন কনফিগারেশন ম্যানেজমেন্ট কি, আমরা লাস্ট চ্যাপ্টার 5-এর শেষের দিকে লার্ন করেছিলাম। কনফিগারেশন ম্যানেজমেন্ট আমাদেরকে ইনভায়রনমেন্ট রেডি করতে, ইনভায়রনমেন্টের বিভিন্ন ট্র্যাকিং রাখতে হেল্প করে। সো একটু পরে দেখি যে কী কী করে। স্টোর ইনফরমেশন অ্যাবাউট ভার্সন অফ দ্য সফটওয়্যার, টেস্ট স্ক্রিপ্ট, টেস্ট কেস, টেস্ট ডেটা অ্যান্ড টেস্ট ইনভায়রনমেন্ট। ডিফারেন্ট প্রজেক্ট অ্যাসেটস আর ইউজুয়ালি কিপড ইন সেপারেট ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো আলাদা আলাদা ভার্সন কন্ট্রোল সিস্টেমে রাখা হতে পারে। দ্য মোস্ট কমনলি ইউজ কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল ইজ গিট, যেটা আপনারা হয়তো বা কম বেশি অনেকেই শুনেছেন। গিট হলো একটা বেসিক জিনিস। এই গিটের সাহায্য নিয়ে, এটা একটা ওপেন সোর্স জিনিস, অনেকে অনেক কিছু তৈরি করে। যেমন অ্যাজিউরের গিট হাবের গিট রয়েছে, অ্যাজিউরের গিট রয়েছে, আরও বিভিন্ন গিট রয়েছে। আপনার ফর্ক একটা রয়েছে যেটা হলো ব্রাঞ্চ ম্যানেজমেন্ট বা এই এনভায়রনমেন্ট কন্ট্রোলের জন্য হেল্প করে, যেটা আবার অ্যাটলাসিয়ানের, এরকম আরও অনেক রয়েছে। আজকের ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতেও চ্যাপ্টার 6 থেকে লার্ন করব, আরও অনেক টুলস দেখব, তাদের ব্যবহার দেখব, ভালো মন্দ দিকগুলো দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখার জন্য। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।